আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর। হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আসন বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার দাবি, ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে আসন বদলের সিদ্ধান্ত ভুল ছিল। ঘুরিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকেও তোপ। রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। আমরা দেখেছি হারের ময়না তদন্ত চেয়ে চড়া সুর নেন পদ্ম নেতা। এবার বঙ্গ বিজেপি নেতৃত্বের বদলের জল্পনাও উস্কে দিলেন দিলীপ ঘোষ। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরও হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানে যাব আমি, শুধু তালিক বর্ধমান বা মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 19-এ মেদিনীপুর আসন থেকে জেতেন দিলীপ ঘোষ। এবার বর্ধমান দুর্গাপুর আসনে তিনি হারলেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। অন্তর্ঘাত, সাবোতেজ, চক্রান্ত লোকসভার ভোটে অন্তত এই ধরনের কোনো বিষয় থাকে না। দেখুন, আগের লোকসভায় আমরা এজেন্ট বসাতে পেরেছিলাম অনেক কম, এইবারে আমরা এজেন্ট বসিয়েছি অনেক বেশি। 86% বুথে আমরা এজেন্ট বসিয়েছি। এত এজেন্ট বসেছে, এরা তো মঙ্গল গ্রহ থেকে লোক আসেনি, আর অন্য দল থেকেও আসেনি, এরা বিজেপির এজেন্টেই বসেছে। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই, শুধু আমি এটুকুই বলবো যে উনি জিতলে আমাদের অন্তত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হতাম। অবশ্যই আলোচনা তো করতেই হবে, দলের মধ্যে আলোচনা করার তো অবকাশ আছে, পার্টি বললে পরেই দলের মধ্যে আলোচনা হবে। 2019 তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই বঙ্গে বিজেপি 1 লাফে 2 থেকে 18 হয়। দিলীপ ঘোষ নিজেও 2019 সালে জেতেন, মেদিনীপুর থেকে লোকসভায় যান। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসনটি যেন তাকে দেওয়া হয়, কিন্তু দল তা মানেনি। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। এখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। দলও ধরাশায়ী হলো বঙ্গে। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার কেন্দ্র সত্যি চেঞ্জ করা হয়েছিল, তার ফলে হয়তো 50,000-এর মতো ভোটে মনে হয় উনি হেরে গেছে। আমি এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা, যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন, এটা আমার ধারণা ছিল। এটা ঠিক যে আমরা গত 21 অব্দি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 MLA পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে, তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল, এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। দিলীপ ঘোষ একজন অনুভূতিপ্রবণ মানুষ, তিনি সহজ সরলভাবে যখন তার যেটা মনে হয় তিনি সেটা বলে দেন। দিলীপ ঘোষের এই বক্তব্যকে নিঃসন্দেহে পার্টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শুধু আত্মসমালোচনাও পার্টির প্রত্যেকে করবে,
ইন্ট্রোস্পেকশনের যেমন প্রয়োজন আছে, তেমন যেখানে যেখানে ওনার অভিযোগের যে বিন্দুগুলো সেটাও পার্টি খতিয়ে দেখবে। নিউজ 18 বাংলা। একে ভোটে হার আর তার উপর হামলা, কোচবিহারে আতঙ্কে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের প্রশ্ন, হারের পর বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কোথায়, কেন তিনি পাশে নেই? ব্যারাকপুরে অবশ্য অন্য ছবি, বিজেপির আক্রান্ত কর্মীদের পাশে অর্জুন সিং। কোচবিহার, এই লোকসভা আসনটি এবার বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। জিতেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। ফল বেরোনোর পর থেকে এই আসনের জায়গায় জায়গায় অশান্তি। কোথাও বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা, কোথাও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসের তালা। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। দিনহাটা, মাথাভাঙা সহ বিভিন্ন জায়গায় আতঙ্কে বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয়দের দাবি, অনেকেই ভয়ে ঘর ছাড়া। কিন্তু এই বিজেপি কর্মীরা যার ভরসায় ভোটের ময়দানে নেমেছিলেন, সেই নিশীথ প্রামাণিকের দেখা পাচ্ছেন না। ফলে তাদের একটাই প্রশ্ন, নিশীথ কোথায়? এই মুহূর্তে প্রত্যেকটা কর্মী আমরা খুব আতঙ্কিতের মধ্যে আছি। এলাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা আমাদের যে সাংসদ, বিদায়ী সাংসদ, যার জন্য আমরা লড়াই করেছি, এই মুহূর্তে আমরা অবশ্যই আমরা বলবো যে সাংসদ যাতে প্রত্যেকটা কর্মীর পাশে থাকে এবং আমাদের বিপদে যাতে উনি অবশ্যই আসেন। বিজেপি কর্মী সমর্থকরা ভয়ে সিটিয়ে নেতাদের পাশে পাওয়ার অপেক্ষায়। বিজেপি রাজ্য সভাপতি বললেন প্রতিবাদ করতে। আমার কর্মীদেরকে বলবো, সকলে একত্রিত থাকুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। পার্টি আপনাদের পাশে আছে, সুকান্ত মজুমদার পাশে আছে। আমি যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি যেখানে যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেইখানে আমি পৌঁছবো। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের, হারমাদদের কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। এই পশ্চিমবাংলার এই কালচারটাও তো তৃণমূল কংগ্রেসের এতগুলো সিট পাওয়ার পর এই কালচারটা ছেড়ে দেওয়া উচিত। মারপিট ঝামেলা করে এসব করে বন্ধ, যেখানে যত বেশি মারপিট হয় তখন তত বেশি যেতে। আমার উপরে যত বেশি অত্যাচার হয়েছে আমি জিতলাম তো। জেলায় জেলায় চাপে কর্মী সমর্থকরা, নানা জায়গায় হামলা। এরই মাঝে বিজেপি নেতাদের নানা মন্তব্য। পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের মতো একটি শক্তিশালী দল আছে, রিজিওনাল পার্টি যাদের ন্যাশনাল অ্যান্টি ইনকামবেন্সি নেই, সেই দলের বিরুদ্ধে 12টা সিট পাওয়া কিন্তু আমার মনে হয় খুব কঠিন কাজ। আমাদের কিছু ভুল ত্রুটি ছিল যেটা আমরা বুঝতে পারিনি। যারা সিনিয়র, পলিটিক্সের সিনিয়র, তাদেরকে সামনের সারিতে আনলে অনেকটা কাজ হবে, যেটা একটা ভুল। এবার বারাকপুর আসনও ধরে রাখতে পারেনি বিজেপি। অর্জুন সিং এর থেকে আসনটি ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। রেজাল্ট আউটের পর অশান্তি হয়েছে এই বারাকপুরেও। ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ড। ভোটের ফল প্রকাশের পর এখানকার মোমিনপাড়ায় হামলা হয়। মঙ্গলবার গভীর রাতে বিজেপি সমর্থকের বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডেও হামলা। মঙ্গলবার ফল প্রকাশের পর এখানে মিছিল করে তৃণমূল। তখনই বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে হামলা। কোচবিহারে বিজেপি কর্মী সমর্থকরা নিশীথ প্রামাণিককে পাশে পাননি, তবে বারাকপুরে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান অর্জুন সিং। তাদের বাড়ি যান, পরিবারের সঙ্গে কথা বলেন। বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্য বোম ফেলেছে, বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা। 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স ছিল তার পুনরাবৃত্তি আবার শুরু করেছে। 4 জুন ভোটের ফল প্রকাশের পর আমরা দেখেছিলাম গতকালই 2 হাই ভোল্টেজ বৈঠক ছিল, একদিকে এনডিএর এবং অন্যদিকে আইএনডিআই এর। এনডিএর বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় সব দলের পক্ষ থেকে। শনিবার তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী। মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী। শনিবার তৃতীয়বারের জন্য শপথ নরেন্দ্র মোদী। নির্দিষ্ট শর্তে সমর্থন জেডিইউ টিডিপির। অর্থ, রেল, নগরোন্নয়ন সহ প্রায় 10টি মন্ত্রক দাবি করা হয়েছে। শুক্রবার ফের এনডিএর বৈঠক। চন্দ্রবাবু নাইডু তিনি বৈঠকের পর বলছেন পূর্ণ সমর্থন। শুনুন আপনি। जो पार्ट ऑफ द एनडीए सर How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt? I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. বিজেপিকে চাপে রাখার কৌশল, নিঃশর্ত নয়,
শর্ত সাপেক্ষে এনডিএকে সমর্থনে রাজি টিডিপি এবং জেডিইউ। তাদের দাবি রেল, অর্থ, আইটি, আইনের মতন 8 থেকে 10টি মন্ত্রক। দেখুন। এম ফর মোদি, এন ফর নাইডু, এন ফর নীতিশ, এই দুই এন জোটে থাকলে তবেই কেন্দ্রে এনডিএ সরকার। জানা গেছে টিডিপি এবং জেডিইউ দুদলই শর্ত দিয়েছে। জেডিইউ এবং টিডিপি মিলে 8 থেকে 10টি মন্ত্রকের দাবি করেছে। রেল, অর্থ, নগরোন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি, আইনের মতো মন্ত্রক। 14 এবং 19-এর মতো এবার একাই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। তাই এবার কেন্দ্রে বিজেপির সরকার নয়, হবে এনডিএর সরকার। এনডিএর সরকার গড়তে জেডিইউ এবং টিডিপির সমর্থন মাস্ট, কারণ এই দুই দলের হাতে আছে সংখ্যা। নীতিশ কুমারের জেডিইউ এর আসন সংখ্যা 12 আর চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির ঝুলিতে 16। এনডিএর এবার আসন সংখ্যা 292, অর্থাৎ এই দুই দল সরে গেলে সেটা কমে হবে 264, যা ম্যাজিক ফিগার 272-এর কম। অর্থাৎ এনডিএর ভরসা এখন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। দুজনেই দীর্ঘদিন এনডিএ শিবিরে ছিলেন। 19-এর লোকসভা ভোটে চন্দ্রবাবু নাইডু ছিলেন বিরোধী শিবিরে। এবার অবশ্য এনডিএর শরিক হিসেবে লড়াই করেছে তার দল টিডিপি। অন্যদিকে নীতিশ কুমার একাধিকবার এনডিএ ছেড়েছেন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সলতে পাকানোর সময়ও তিনি ছিলেন সামনের সারিতে। পরে ইন্ডিয়া ছেড়ে এনডিএতে যোগ দেন নীতিশ। বুধবার দিল্লিতে এনডিএর বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। দুজনেই এনডিএ সরকারে যোগ দিতে একাধিক মন্ত্রকের দাবি করেছেন। সরকার গড়তে এই দুজনই বিজেপির বড় ভরসা। নিউজ 18 বাংলা। বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। 24-এর ফলের পর এনডিএ নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে। সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে। তারা ইতিহাসই বলছে, ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো। আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। গতকালই এনডিএর পাশাপাশি ছিল আইএনডিআই এর বৈঠক। আইএনডিআই এর বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিরোধী আসনেই থাকবে আইএনডিআই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা। বিরোধী হলেও কৌশলী রাজনৈতিক বার্তা। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত। একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। देखिए, ठीक है, नंबर है एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे, कि इस 75% के आरक्षण को शेड्यूल 9 में डाला जाए। और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गणना जो है वो कराई जाए। एक अच्छा मौका है उनको, किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points. গতকালই ছিল বিরোধীদের বৈঠক, আইএনডিআই এর বৈঠক, এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবের প্রশংসা। দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ অভিষেক অখিলেশের। নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিয়ে আইএনডিআই এর সংখ্যা বৃদ্ধি। অভিষেক অখিলেশের প্রশংসায় সোনিয়া, রাহুল, খার্গে সহ অন্যান্যরা।
আমরা দেখলাম একদিকে যখন INDI এর বৈঠকে প্রশংসায় পঞ্চমুখ অন্যান্যরা অভিষেক এবং অখিলেশকে নিয়ে, তখন অন্যদিকে আবার জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন অভিষেকও। শনিবার বিকেলে 29 জন জয়ী তৃণমূল প্রার্থীকে নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটে বিপুল জয় তৃণমূলের, আর এবার জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে অর্থাৎ নবনির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের ফল নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের। बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूंगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया, आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। अब ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूं और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूं।